যেমন কর্নেল ওলি আজকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছে, ঠিক এই মুহূর্তে একজন পরাজিত লোককে এইভাবে তার শিরোনাম দেয়া এটা আমার পছন্দ নয়, কিন্তু না দিয়েও আমি থাকতে পারলাম না। বাংলাদেশে আমরা যত ধরনের লোকজন দেখেছি, যাদের মধ্যে বেয়াদব হিসাবে সেরা একজন বেয়াদব ছিল কিন্তু এই কর্নেল ওলি। কার সাথে সে বেয়াদবি করেছে? সে কিন্তু বেয়াদবি আমার আপনার সাথে করলে আমি কিন্তু তাকে বেয়াদব হিসাবে বলতাম না। সে বঙ্গবন্ধুর সাথে বেয়াদবি করেছে, বঙ্গবন্ধু মানে জাতির পিতার সাথে বেয়াদবি করেছে, সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বেয়াদবি করেছে। বঙ্গবন্ধুর সাথে যেই বেয়াদবি করুক তাকে আমরা কখনো বেয়াদবের নিচে কখনো আমরা নামিয়ে আনবো না। সেই কর্নেল ওলি আজকে কিন্তু পরাজিত হলো। আর কর্নেল ওলি দেখেন, এই লোকটা চরম অহংকারী একটা বেয়াদব, অথচ এই লোকটা হাবিলদারের উপরে উঠতে পারলো না। সে নাকি এক সময় আর্মির হাবিলদার ছিল এবং সেটাই তার তরক্কি। বাকি কিছু হয়েছে মুক্তিযুদ্ধে যোগ দেয়া, জিয়াউর রহমান সাহেবের সাথে থাকা, এইভাবে করে করে সে কর্নেল হয়েছে। আজ পর্যন্ত কর্নেল ওলি মন্ত্রী হলো, এই হলো সেই হলো, বহু কিছু হয়েছে, রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু আমার কখনোই কর্নেল ওলিকে তার অন্তত মুখের ভাষায় একজন হাবিলদারের চেয়ে বড় কিছু কখনো মনে হয়নি। এত উদ্ধত্যপূর্ণ আচরণ করে লোকটা। একবার লন্ডনের একটা বাংলা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে যিনি ইন্টারভিউ করছেন উনি তাকে বারবার বলছিল কর্নেল ওলি। এই কর্নেল ওলি খেপে গেছে, কি আমাকে বলেন ডক্টর কর্নেল ওলি, আমি 65 বছর বয়সে ডক্টরেট করেছি। কি ডক্টরেট করেছে? জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এইটা তার ডক্টরেট থিসিসে নাকি নির্ধারণ করেছে। অর্থাৎ এই লোকটা যে ডক্টরেট করতে গেছে সেই থিসিসটাও ভুয়া, অর্থাৎ একটা ভুল জিনিসকে নিয়ে সে ডক্টরেট করেছে। ভালো কথা, সেই ভুয়া থিসিস নিয়ে ডক্টরেট করেছে, জিয়াউর রহমানকে উপরে রেখে সবসময় জিয়াউর রহমান সম্পর্কে ভালো কথা বলেছে। জিয়াউর রহমানের স্ত্রী এবং পুত্র কেউ কিন্তু কর্নেল ওলিকে জায়গা মতো রাখতে পারে নাই। এই রাখতে না পারার দোষটাও কিন্তু কর্নেল ওলির। কর্নেল ওলি যখন বেগম জিয়ার দুঃসময় বা তারেক রহমানের দুঃসময়, তখন তাদেরকে ছেড়ে চলে আসে। এটাও তো আপনার এক ধরনের ডিসলয়ালটি। সেটা যদিও বিএনপির আর কর্নেল ওলির রাজনীতি, কিন্তু জিনিসটা হলো যে এটা কিন্তু আপনার একজন আপনার প্রভু বলুন বা আপনার গৃহস্বামীর যদি দুর্দিনে আপনি তাকে ছেড়ে দেন, সেটা কিন্তু নিষ্ঠুরতা এবং বেঈমানি। যাই হোক, কর্নেল ওলি আমাদের সমাজের একটা এম্বারাসমেন্ট। মুক্তিযোদ্ধা হিসাবে তার পরিচয়, সে এমনও দাবি করেছে মুক্তিযুদ্ধ তার কারণেই হয়েছে, জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা, তার অবদান মানে মোট কথা হলো মুক্তিযুদ্ধ কর্নেল ওলি শুরু করেছে। এই বেটা থেকে এগুলাই আমরা শুনেছি। বঙ্গবন্ধু সরকার তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে, সেই সম্মানটা সে কিন্তু রাখতে পারেনি। এক সময় সে জামাত নিষিদ্ধ দল বলেছে, শেষ জীবনে এসে জামাতের রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছে। আমার আরেকটা জিনিস মনে হয় যে এই লোকগুলো রাষ্ট্রপতি পদেই নিশ্চিত পরাজয় জেনেও কেন এই কাজগুলা করে। যে সে তো জানতোই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কর্নেল ওলি টিকবে না এই প্রতিযোগিতায়, তারপরও সে কিন্তু প্রতিযোগিতাটা করেছে। এটা অবশ্য অনেক যারা রাজনীতি করে তারা এই নির্বাচনী প্রতিযোগিতাটা করে নিশ্চিত হার জেনেও। এটার কি পজিটিভ দিক নেগেটিভ দিক আছে আমি জানি না। আমি মনে করি যে নিশ্চিত হার জেনে কেন একটা মানুষ সেই জায়গায় প্রতিযোগিতা করতে যায়, এটা কিন্তু রাজনীতিবিদদের বৈশিষ্ট্য হলেও এটা কিন্তু আমি এটাকে এক ধরনের নিশ্চিত পরাজয়, যেখানে সেখানেও প্রতিযোগিতা করা, এটা দিয়ে কি প্রতিষ্ঠিত করা হয় আমি ঠিক বুঝতে পারি না। আমার এই জিনিসটা বোঝার সক্ষমতা নাই। আমি মনে করি এটা একটা মানসিক ব্যাধি। যখন জানছে যে সে নিশ্চিতভাবে পরাজিত হবে, তারপরেও কেন সে প্রতিযোগিতা করবে। কর্নেল ওলি আমাদেরকে কয়েকটা জিনিস শিখিয়েছে। একটা কি, যে বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে যদি স্বীকৃতি না দেয় সেই লোক মুক্তিযোদ্ধা হতে পারে না। এইটাকে অনেকে বলবেন যে আওয়ামী লীগ এটাকে কুক্ষিগত করেছে। 2024-এর জঙ্গি উত্থান পর্যন্ত এটাই ছিল যে এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবকিছু কুক্ষিগত করে রেখেছে। 2024-এর জঙ্গি উত্থানের পর প্রমাণিত হয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু আর কেউ ওন করে না। এখানে ডানপন্থী দল আছে, বামপন্থী দল আছে, এখানে অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশের যে 71 সালে একটা বিশাল মুক্তিযুদ্ধ হয়ে গেল, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা বড় সেনাবাহিনীকে পরাজিত করে একটা রাষ্ট্র স্বাধীন করা হলো। এটার একটা বিশাল বিজয়ের গৌরব, এটার একটা দীর্ঘ ইতিহাস। এই কোনো কিছুর সাথে কিন্তু এই ডক্টর কর্নেল ওলি আহমেদের বা এই জাতীয় এই গোত্রের মানুষদের কোনো সম্পৃক্ততা নাই। এরা বাই চান্স, মানে বাই কোইন্সিডেন্স, দুর্ঘটনাবশত
কোনো একটা জায়গায় থাকাতে এরা মুক্তিযুদ্ধে বন্দুক কাঁধে নিয়েছে, অথবা কাঁধে নেয়নি, মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়ে গেছে। পরবর্তীতে এরা মুক্তিযোদ্ধা হিসাবে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, খেতাব নিয়েছে, কিন্তু মনে প্রাণে কখনো রাজাকার ছাড়া এরা আর কিছু ছিল না। কর্নেল অলি চিরজীবনের একটা রাজাকার হিসাবে সে সব সারা জীবন যাপন করেছে। যতদিন সে মুক্তিযোদ্ধা হিসাবে জীবন যাপন করেছে ততদিন ছিল তার ছদ্মবেশী জীবন। সেই ছদ্মবেশী জীবন সে ধরে রাখতে পারেনি। ছদ্মবেশী জীবনটা যদি সে ধরে রাখতে পারতো, সে সম্মানের সাথে মরতে পারতো। এখন কর্নেল অলি দেখেন, এই লোকটা মৃত্যুবরণ করবে। বিএনপি সরকার বা এই ধরনের সরকারগুলো থাকলে বা জামাতের সরকার থাকলে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্যালুট ট্যালুট দিবে, কিন্তু সত্যিকার ইতিহাসে বাংলাদেশের যেটা মূলধারার ইতিহাস, সেই ইতিহাসে এই কর্নেল অলি কিন্তু একজন রাজাকার হয়ে গেল এবং রাজাকার হিসাবে সে মৃত্যুবরণ করবে। আর তার যে গর্ব, তার যে অহংকার, তার যে বেয়াদবি, এগুলো সব আমরাও ভুলে যাব। কারণ কর্নেল অলি এমন কোনো মানে আসলে বাংলাদেশের ইতিহাসে বলুন একটু গুরুত্ব থাকতে পারতো মুক্তিযোদ্ধা হিসাবে, সেটা হারানোর পর এই অলির আসলে কোনোই মূল্য নাই। সে মরার আগে মরে গেল। আর সে যে হাবিলদার হিসাবে জীবন শুরু করেছিল, সেখান থেকে তার পরবর্তী উত্থান, এরকম উত্থান মানুষের হতে পারে, সেই উত্থানকে সংহত করতে হলে যে ধরনের প্রজ্ঞা মেধা লাগে, সেটা আসলে এই হাবিলদার সাহেবের কখনোই ছিল না। সে নানানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সমাজে, কিন্তু দেখেন পতনটা হয়েছে জামাতের হাতে, জামাতের কোলে। কর্নেল অলি আমাদের কাছে শুধুই একজন পরাজিত রাজাকার। আর মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে কর্নেল অলির তুলনা করে লাভ নাই। আমি জানি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অনেকে অনেক ধরনের কথা বলেন, চকা রাজাকারের পুত্র টুত্র বলেন, কিন্তু দেখেন মির্জা ফখরুল সাহেবের ওই গুণটা তো আছে। উনি কখনো মির্জা ফখরুলের কখনো কোনো বক্তব্যে আমি কিন্তু কর্নেল অলি যে ধরনের বেয়াদবি করেছে, মির্জা ফখরুলের রাজনৈতিক বক্তব্যে কিছু আছে, সমালোচনা তো করাই যায়, কিন্তু এইভাবে সরাসরি জামাতের পক্ষে যাওয়া, রাজাকারদের পক্ষে যাওয়া, বঙ্গবন্ধুর সাথে বেইমানি করা, শেখ হাসিনার সাথে বেইমানি করা, এগুলো মির্জা ফখরুল কখনো করেন নাই। সুতরাং একটা মানুষ যদি আপনার তার কথায় শোভন থাকেন, ভদ্র থাকেন, সেগুলোরও আসলে এক ধরনের মূল্য আছে। সেই মূল্যটা অবশ্যই মির্জা ফখরুল অন্তত আমার কাছে পান, কিন্তু কর্নেল অলি আমার কাছে একটা বেয়াদব ছাড়া আর কিছুই নাই। এই ধরনের বেয়াদবদের আমরা যদি মানে আসলে কর্নেল অলিকে চিহ্নিত করবোই কি, সে তো নিজেই মরে গেছে, কিন্তু অনেক বেয়াদব কিন্তু বাংলাদেশ সমাজে লুক্কায়িত আছে। এরা ছদ্মবেশে থাকে, কিন্তু এদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তো আমি মির্জা ফখরুল সাহেবকে অভিনন্দন জানাতে চাই, উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। যদিও মির্জা ফখরুল সাহেবকে এটা মনে রাখতে হবে যে তিনি 2024-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন হিসাবে যে নির্বাচন হয়েছে, যেখানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, সেই নির্বাচনেরই তিনি একজন উত্তরাধিকার। ফলে ভবিষ্যতে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসাবে ইয়ের মতো সম্মানটা পাবেন না। আগের যে রাষ্ট্রপতিগুলো ছিল, অনেক রাষ্ট্রপতির মতো সম্মান তিনি পাবেন না। অর্থাৎ নির্বাচনটা তার অত্যন্ত ঠুনকো। একটা বাংলাদেশ সমাজের 50% লোকের কিন্তু মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনের কোনো ভূমিকা নাই। তবে এইটা তিনি নিজ গুণে মির্জা ফখরুল কিছুটা রিকভার করতে পারেন। সেটা তিনি রাষ্ট্রপতি হিসাবে কতদিন থাকবেন, এই তারেক রহমানের সরকারই বা কতদিন থাকবে, আমার তো ধারণা এই সরকার 1.5-2 বছরের বেশি থাকবে না, কমও থাকতে পারে। তো এই সময়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি থাকবেন, তারপরেও কিছুদিন থাকবেন, অথবা তিনি যদি সত্যিকারের ঠিক স্ট্রং চরিত্রের মানুষ হন, যেটা তিনি এই পর্যন্ত দেখিয়ে গেছেন, সেটা হলে তিনি হয়তো এই তারেক রহমানের সরকার পড়ে গেলেও মির্জা ফখরুল হয়তো রাষ্ট্রপতি হিসাবে কন্টিনিউ করতেও পারেন। অতীতে আমরা দেখেছি অনেকে করেছে, আবার অনেকে তো অত্যন্ত বলবো যে কি বলবো, এমন রাষ্ট্রপতি আমরা পেয়েছি, সেটা সব দল থেকে। বিশেষ করে এই যে সর্বশেষ যে রাষ্ট্রপতি চুপ্পু, অত্যন্ত ন্যাক্কারজনক একটা মানুষ, তার নাকি সম্পত্তি ক্রোক হচ্ছে। এগুলো ক্রোক করে এগুলোকে রাস্তায় বসিয়ে দেওয়া দরকার। বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, এখানে অসংখ্য আবর্জনা, যত আবর্জনা ক্লিয়ার হয়ে যায় তত রাষ্ট্রের জন্য, জাতির জন্য আমাদের মঙ্গল।